আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুর মাংসের আচার। এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এবং গরুর মাংসগুলোকে কিউব কিউব আকারে কেটে নিয়েছি। এখানে আমি চর্বি একদমই ব্যবহার করিনি, কারণ যেহেতু এটা আচার হবে, চর্বিটা থাকলে আচারটা দ্রুত জমে যাওয়ার সম্ভাবনা আছে এবং এটা খেতে ঝামেলা হতে পারে। তাই এখানে আমি একদমই চর্বি নিইনি, খুবই কম পরিমাণে শুধু গরুর মাংসটাই নিয়ে নিয়েছি। এখানে গরুর মাংসটাকে আমি ফ্রাই প্যানে ঢেলে নিয়েছি। এখানে আমি ব্যবহার করেছি রসুন এবং আদা বাটা, এখানে ব্যবহার করেছি জিরা এবং ধনিয়া বাটা, এখানে ব্যবহার করেছি পাঁচফোড়ন এবং ঝাল বাটা। আপনারা ঝালটা পরিমাণ মতো আপনাদের দিয়ে নেবেন, বেশি খাইতে চাইলে বেশি দেবেন এবং কম চাইলে কম দিয়ে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, লবণটাও আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি ব্যবহার করলাম হলুদের গুঁড়া, হলুদের গুঁড়াটাও আপনারা আপনাদের কালার অনুযায়ী নিয়ে নেবেন। আপনাদের হলুদের কালার যদি কম হয় সেখানে পরিমাণটা বেশি ব্যবহার করতে হবে, অল্প হলুদেই রং ভালো হয় তাহলে আপনারা বেশি পরিমাণ এখানে ব্যবহার করে নেবেন। এখন আমি মশলার সাথে গোশটাকে সুন্দর করে মাখিয়ে নেব। তো চলুন ব্যাক ক্যামেরায় আমি গোশটাকে মাখিয়ে নিই। এখানে গরুর গোশটাকে আমি সুন্দর করে মশলার সাথে মাখিয়ে নিয়েছি। এখানে আমি অল্প কিছু পরিমাণ সরিষার তেল ব্যবহার করব। যেহেতু আচার তৈরিতে আমরা সরিষার তেলে ব্যবহার করি, তাই এখানে সয়াবিন তেল ব্যবহার করব না। সরিষার তেলটা ব্যবহার করলে আচারের স্বাদ বেশি সুন্দর হবে এবং বেশি দিন আচারটা বাসায় রেখে খাওয়া যাবে। তাই এখানে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল ব্যবহার করছি। এখানে আমি গোশটা মাখিয়ে নিয়েছি। এখন এখানে অল্প পরিমাণ পানি ব্যবহার করব এবং গোশটাকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন গোশটাকে হালকা করে নেড়ে নেব। এখানে আমি তেলটা একটু কম ব্যবহার করেছি, যেহেতু গোশটা সিদ্ধ করার পরে আরেকটা প্রসেস আছে, তাই জন্য এখানে আমি তেলটা একদমই কম পরিমাণ ব্যবহার করেছি। এখন আমি গোশটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আমি অল্প কিছু পরিমাণ পানি এখানে ব্যবহার করেছিলাম এই জন্য যে গোশ থেকে একটা পানি ছাড়ে, এই জন্য আমি একদম কম পরিমাণ পানি ব্যবহার করেছিলাম। তো দেখুন এখানে গোশ থেকে পানি ছেড়ে অনেক পরিমাণ পানি হয়ে গেছে। এই পানিটাই আমি একদম শুকিয়ে ফেলবো, আর এই পানিটাতেই গোশটা একদম সিদ্ধ হয়ে যাবে। যেহেতু গোশগুলো একদম ছোট ছোট করে কাটা, তাই গোশগুলো সিদ্ধ হতে বেশি পরিমাণ পানির প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। গোশটাকে এতক্ষণ আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন পানিটা অনেকখানি কমে এসেছে। এই পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন গোশটা একটু শুকনা শুকনা হয়ে এসেছে, পানিটা অনেকখানি টেনে গেছে। এখন গোশটাকে আমি একদম লো হিটে সিদ্ধ করে নেব, ঢাকনা ছাড়া। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানিটা একদমই শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে গোশটাকে একটু পরপরই নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে কোনো আচার ননস্টিক কড়াইয়ে করতে, তাহলে এটা ধরে যাওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে। এমনি কড়াইতে যেভাবে দ্রুত ধরে যায়, এই কড়াইগুলোতে একটু দেরিতে ধরে আর কি। তো আমি একটু পরপর এভাবে নেড়ে নেব। আর এই গোশগুলাকে আপনারা 80% অথবা 75% সিদ্ধ করবেন। যেহেতু এটি মাংসের আচার, তো আপনারা যদি 100% সিদ্ধ করে ফেলেন তাহলে আচারটা নাড়ানাড়ির সময় এটা খুলে খুলে যাবে এবং এর সাইজটা সুন্দর মতো থাকবে না। এমন ভাবে সিদ্ধ করবেন যেন গোশটা ভেঙে না যায় এবং সিদ্ধও হয় পরিপূর্ণভাবে। এখানে গোশটার পানি একদমই শুকিয়ে গেছে। এখন আমি ভালোভাবে নেড়ে নেড়ে মশলাটার সাথে মিশিয়ে নেব গোশটাকে। এই পর্যায়ে গোশটার পানি একদমই শুকিয়ে গেছে। এখন আমি ভালোভাবে নাড়তে থাকবো যেন এটা ধরে না যায়। এখানে কিন্তু নুনাশ করা গোশের মতো তেলটা উপরে উঠে আসবে না, কারণ এখানে আমি তেলটা একদমই কম পরিমাণ ব্যবহার করেছি। এটা এভাবে ভালোভাবে নেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা একদম শুকিয়ে গোশের সাথে মিশে যায়। আপনাদেরকে যদি আমি একটু ক্লোজলি দেখাই তাহলে দেখুন গোশটার মশলাটা কিন্তু গোশের সাথে একদম ভালোভাবে লেগে যায়নি। এটাকে আরো কিছু পরিমাণ নাড়তে হবে, আরো কিছুক্ষণ ধরে এটাকে নাড়তে হবে। এখানে গোশটা একদম শুকনা শুকনা হয়ে গেছে। আগে যেরকম এটা গ্রেভি গ্রেভি ভাব ছিল সেইটা কিন্তু এখন আর নেই। আপনাদেরকে আমি যদি একটু কাছ থেকে দেখাই, দেখুন গোশটা কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা গোশের সাথে শুকিয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে গোশটাকে নামিয়ে ফেলবো। এখন আমি গোশটাকে বাগার দিয়ে নেব। তো বাগার দিয়ে নেওয়ার জন্য এখানে আমি এক সাইজ বড় ফ্রাই প্যানটা ব্যবহার করছি। যেহেতু এখানে অনেকটা পরিমাণ তেল যাবে, তাই এখানে আমি একটু বড় ফ্রাই প্যানটা নিয়ে নিয়েছি যেন সুন্দর মতো নাড়াচাড়া করা যায়। এখানে আমি ব্যবহার করলাম 2 কাপ সরিষার তেল। এখন আমি তেলটাকে একটু গরম হওয়ার
হওয়ার জন্য অপেক্ষা করব। এখানে আমি আরো হাফ কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি, কারণ আমার মনে হচ্ছিল তেলটা একটু কম হয়ে যাচ্ছে। প্রয়োজন পড়লে এখানে আমি আরো কিছু পরিমাণ তেল ব্যবহার করব। তো প্রথমে আমি তেলে দিয়ে দিচ্ছি দারুচিনি, 7-8টা এলাচ এবং 4-5টা গোলমরিচ। এখানে আমি ব্যবহার করছি কয়েকটা আস্ত রসুন। এখানে আমি বেশ কয়েকটা পরিমাণ রসুন ব্যবহার করেছি, যেন আচারটা খাওয়ার সময়, যে কোনো কিছুতে খাওয়ার সময় রসুনটাও খাওয়া যায়। এখানে আমি রসুনটার সাথে হালকা পরিমাণ ঝাল বাটা ব্যবহার করব। এখন রসুনটা একটু ভাজা হয়ে গেছে, এখন আমি ব্যবহার করব কয়েকটা আস্ত শুকনা ঝাল এবং কিছু পরিমাণ পাঁচফোড়ন। শুকনা ঝালটা একটু পরে দিলাম, যেন শুকনা ঝালটা একদম কালো হয়ে পুড়ে না যায়। এখন আমি ব্যবহার করব রান্না করে রাখা গোশটা। এখন আমি গোশটাকে সুন্দর করে তেলের সাথে নেড়ে নেব। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তেলটা একদমই কমে গেছে। বেশ কিছু পরিমাণ ব্যবহার করতে হবে তেলটা, কারণ যেহেতু এখানে আমি কোনো প্রিজারভেটিভ ব্যবহার করব না, যেখানে আমি কোনো ভিনেগার বা আচারটা অনেকদিন ভালো থাকে এমন কোনো কিছু ব্যবহার করবো না। এখানে সরিষার তেলটাই একটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে। আচারের যতটা পরিমাণ বেশি তেল ব্যবহার করবেন আচারটা তত বেশি ভালো থাকবে। আমার আচারটাতে তেলটা একটু কম পড়েছিল, তাই এখানে আমি আরো 2 কাপ মতো তেল ব্যবহার করেছি। এখানে যেহেতু আমি কোনো প্রিজারভেটিভ ব্যবহার করব না, প্রিজারভেটিভ বলতে আমি বোঝাচ্ছি যে এখানে আমি কোনো ভিনেগার ব্যবহার করব না। তেলটাই, সরিষার তেলটাই এখানে প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে। আচারটাকে আপনি বেশি দিন রাখতে চাইলে এখানে আপনি তেলটা একটু বেশি পরিমাণ ব্যবহার করবেন। আর যদি মনে করেন বেশি দিন রাখার প্রয়োজন নেই, 1-1.5 মাসের অথবা 2 মাসের মধ্যেই আপনি আচারটা খেয়ে ফেলবেন, সেক্ষেত্রে আপনি তেলটা একদমই কম পরিমাণ ব্যবহার করতে পারেন। আপনি আচারে যত পরিমাণ তেল ব্যবহার করবেন আচারটা তত বেশি ভালো থাকবে। তো এইভাবে আমি অনবরত আচারটাকে নাড়তে থাকবো, যেন আচারটা ধরে না যায়। আচারটা যদি ধরে যায় তাহলে কিন্তু পোড়া পোড়া একটা গন্ধ করবে, তখন কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না। এখানে আমি গোশটাকে 20-30 মিনিট ধরে একদম লো ফ্লেমে নেড়ে নিয়েছি ভালোভাবে। এখন দেখুন গোশটা কিন্তু একটু কালো কালো হয়ে গেছে। এই পর্যায়ে জালটা অফ করে গোশটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে, যেন ওই যে সরিষার তেলের কারণে যে ফেনা ফেনাটা এটা যেন কমে যায়। জালটা অফ করে দেওয়ার আগে এখানে আমি ব্যবহার করব পাঁচফোড়নের গুঁড়া। তো আমার আচার বানানো শেষ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার আচারটা বানানো হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। আচারটা কিন্তু দেখতে একটু কালো কালোই হবে, যেহেতু এটি মাংসের আচার এবং সরিষার তেল দিয়ে বানানো। তো আপনারা দেখতে পাচ্ছেন আচারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই, এই দেখুন আচারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো আপনারা যদি এই আচারটাকে অনেকদিন পর্যন্ত ভালো রাখতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই এরকম একটি কাচের বয়ামে রেখে দেবেন। আমি কিন্তু একটা কফির বয়ামে আচারটাকে রেখেছি, এবং আপনারা যখন আচারটাকে খাবেন অথবা ব্যবহার করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যেন এখানে হাত না পড়ে। হাত পড়লে কিন্তু আচারটা দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আপনারা অবশ্যই ব্যবহার করার সময়, নেওয়ার সময় একটি চামচ ব্যবহার করবেন। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আপনারা যদি চান আমি আপনাদেরকে অন্য ডিফারেন্ট রান্না করে দেখাতে পারি, আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাকে জানাবেন আপনারা কোন রেসিপিটা পরবর্তীতে দেখতে চান।